হাই, আজকে আমি বেশ অনেকগুলো দিন প্রায় 7 থেকে 8 দিনের ব্যবধানে মানে আমি আবার ভিডিও নিয়ে আসছি। মাঝে প্রচণ্ড কাজের চাপ ছিল, তো যার জন্য মানে ভিডিও করা হয়নি। আমি এই কাজের জন্য রেগুলারিটি মেনটেন করতে পারছি না বা পারি না এখন। তো যাই হোক, যতটা পারি সময় মতো করার চেষ্টা করি। কিন্তু যাই হোক, ওই লাস্ট 2-3 দিন মানে জিদ্দার জন্মদিনের দিন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের একটা গ্লিমস এসছে, ওটাও সময় মতো দেখা হয়ে গেছে, কিন্তু সময় মতো রিভিউ করতে পারিনি, টাইম পাইনি। তো ওটারই আজকে রিভিউ করবো। আর অঙ্কুশদার একটা মানে প্রিটিস টাইপে এসছে, যে নারী চরিত্র বেজায় জটিল, এটা প্রিটিস এসছে। তো সেটাও মানে টাইম মতো রিভিউ করা হয়নি। তো অ্যাজ ইউজুয়াল ওটাও এখন এই ভিডিওর মাধ্যমে করবো, রিভিউটা করবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের গ্লিমস নিয়ে আলোচনা করার আগে আমাদের আগে জানতে হবে যে জিদ্দা যার চরিত্র অভিনয় করছে, সেই অনন্ত সিংহ আসলে কে ছিলেন। ওনার জন্ম হয় 1903 সালের ব্রিটিশ মানে ব্রিটিশ ইন্ডিয়া অধীনস্থ চট্টগ্রামে। ওনার জন্ম হয় 1903 সালে। 1968 থেকে 69 এই সময়ের ব্যবধানে তখন কলকাতায় একটা বিশাল বড় দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি হয়। সেই ডাকাতির কোড হিসাবে ইউজ হয় বিয়ের তারিখ পিছিয়ে গিয়েছে, বিয়ের থেকে মাসিমা এখনও পৌঁছননি। এটা কিন্তু শুনতে অনেকটা বাঙালি কোনো ঘরোয়া স্ক্রিপ্ট মনে হচ্ছে, কিন্তু এটা কোনো স্ক্রিপ্ট না। এটা হচ্ছে তখনকার ওই 1968 থেকে 69 সালে যে কলকাতায় বিশাল বড় ডাকাতি হয়, সেই ডাকাতির প্রত্যেকটা শব্দ কোড হিসাবে ইউজ হয়। আর সেই ডাকাতির আসল মাস্টারমাইন্ড ছিলেন এই অনন্ত সিংহ। তিনি একাধারে ফিল্মের প্রযোজক ছিলেন, তিনি বিপ্লবী ছিলেন, তিনি গরিবের রবিনহুড ছিলেন। তিনি তখন 1958 সালে যে একটা বিখ্যাত বই এসেছিল, ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বই হয় যে জমালয়ে জীবন্ত মানুষ। এই ডাকাতির টাকায় সেই জমালয়ের জীবন্ত মানুষ পুরো সিনেমাটা তৈরি হয়, যার প্রযোজক ছিলেন অনন্ত সিংহ। তিনি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ডান হাত ছিলেন। তিনি তখন ওই চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন হয় সেই সময়, সেই অস্ত্রাগার লুণ্ঠন, বিখ্যাত যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়, সেই অস্ত্রাগার লুণ্ঠনের একদম আসল মাস্টারমাইন্ড ছিলেন এই অনন্ত সিংহ। তিনি বিপ্লবীদের জন্য কার্তুস আর বোমা তৈরি করতেন, তো এই জন্য তিনি বিখ্যাত ছিলেন। তো এই হচ্ছে অনন্ত সিংহের জীবনী, ওনার সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এবার যদি এই টিজারটায় আসি, যার নাম দেওয়া হয় রয়্যাল রিভিল। তো জিদ্দার সিনেমায় আগে একটা কমপ্লেন থাকতো, যেটা হচ্ছে জিদ্দার সিনেমা দেখতে লুক অ্যান্ড ফিল খুব ভালো, খুব স্টাইলিশ, অ্যাকশন সেট পিসগুলো খুব ভালো, যেই স্টেজিংটা করা হয় জিদ্দা ফিল্মে সেগুলো সবই ভালো, কিন্তু জিদ্দা ফিল্মে বাঙালিয়ানা কম থাকতো, থাকতোই না প্রায়। দেখে বাংলা ফিল্ম ফিল হতো না। কিন্তু এই টিজারটা দেখে সেইটা কিন্তু বাঙালিয়ানা, যে বাংলারই যে গল্প, সেইটা কিন্তু ফিল হচ্ছে। দেখে মনে হয় পুরো বাঙালিয়ানা ভরপুর আছে। এইটা একটা খুব পজিটিভ দিক। জিদ্দার ফিল্মে অনেক দিন পর, অনেক বছর পর একটা বাঙালিয়ানার ছাপ আমরা দেখতে পাচ্ছি। তো শুরুতে টোটা রয় চৌধুরীর একটা মনোলগ বাজছে যে স্বাধীনতা চেয়েছিলেন, স্বাধীনতা পেয়ে গিয়েছেন, আবার ডাকাতি কেন। তো এটার পরেই তখনও জিদ্দার মুখটা পুরোপুরি রিভিল হয়নি, অল্প অল্প জাস্ট দেখানো শুরু করেছে। তারপরে একটা ট্রেনের সিন আছে, ট্রেন আসছে। এবার ওই সিনটা নিয়ে আমি একটু ডাউটে আছি, কারণ 1923 সালে আসল যে অনন্ত সিংহের জীবনী যে গল্পে ট্রেন ডাকাতির পুরোপুরি বর্ণনা নেই, পুরোপুরি ট্রেন ডাকাতি হয়েছে এমন কোনো ইনসিডেন্ট নেই। আমি যেটুকু যা স্টাডি করলাম, শুধু 1923 সালে আসাম বাংলা যে মেল ট্রেন লুট হয়েছিল, লুটের যে পরিকল্পনা হয়েছিল, সেই একটা ছোটোখাটো একটা আছে। কিন্তু আমি জানি যে ওই যে 1923 সালের যে আসাম বাংলা যে মেল ট্রেনের লুটের যে পরিকল্পনা হয়, ওটা কিন্তু পরিকল্পনাই হয়, পরে কিন্তু এক্সিকিউট হয়নি, কারণ তার আগে পুলিশ ধরে নেয়। তো এবার দেখতে হবে যে ওই ব্যাপারটা পুরোপুরি কেমন স্টেজিং করে, কারণ আমার যা মনে হচ্ছে এটা পুরো একটা ফিকশনাল একটা লিবার্টির আশ্রয় নেওয়া হয়েছে। এবার দেখতে হবে ওই পুরো যে ট্রেনে যে ডাকাতির যে পুরোপুরি যে জিনিসটা দেখানো হয়েছে টিজারে, ওটা কেমনভাবে পুরো সিনেমা স্টেজিং করে। দেখতে খুব ভালো লাগছে, সবই ভালো লাগছে। এবার শুধু দেখতে হবে ওই যে লিবার্টি আশ্রয়টা নেওয়া হয়েছে, কারণ অরিজিনাল গল্পে কিন্তু পুরোপুরি ট্রেন ডাকাতি যে হয়েছে, সাকসেসফুল হয়েছে, ওটা কিন্তু নেই, তার আগেই পুলিশ ধরে নেয়। এবার এইটাকে পুরোপুরি কীভাবে স্টেজিং করছি, কীভাবে সিনেমায় নিয়ে আসে, এটাই দেখার আর কি। কিন্তু সিনেমার ওই যে সিনটা আসছে, ওই সিনটা দেখতে খুব ভালো লাগছে। ওখানে জিদ্দার প্রেজেন্টেশন খুব ভালো, তার যে ডাকাত দলটাকে নিয়ে সে ট্রেনের ওপর থেকে দৌড়াচ্ছে, পুরো ব্যাপারটাকে স্টেজিং, ওই টিজারের মধ্যে স্টেজিং খুব ভালো হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। পুরো টিজারটা চলার পরে একটা সময় একটা জায়গা আছে যেখানে ব্যাকগ্রাউন্ডে জিদ্দার একটা মনোলগ বাজছে হাস্কি ভয়েসে। যেই হাস্কি ভয়েসে ওই সময়টা না শাহরুখ খানের জওয়ান বা রিসেন্ট যে কিংয়ের অ্যানাউন্সমেন্টটা হয়েছে, ওই সময় যে শাহরুখ খানের যে হাস্কি ভয়েসে যেই ডায়লগগুলো বলে, ওই জিনিসটা খুব রিকল হচ্ছিল। কারণ ওরকমই কি বলবো, জিদ্দার শুনতে এত ভালো লাগছে যে ওই রকম লাগছে, যে হাস্কি ভয়েসে জিদ্দা এত সুন্দর করে বলছে, ওটা খুব ভালো লাগছে। অ্যাকশন সেট পিসের জিদ্দার প্রেজেন্টেশন খুবই ভালো, জিদ্দার স্ক্রিন প্রেজেন্ট, সে একজন
সে এত বছর ধরে একমাত্র এই লাস্ট 5-6 ইয়ার্সে একমাত্র হিরো যে বাংলার কমার্শিয়াল যে ইন্ডাস্ট্রিটা যেই এলিমেন্টটা ধরে রাখছিল, তো সে কমার্শিয়াল এলিমেন্টের ওপরই বিশ্বাসী। তো সেই জন্য তাকে ওই সময় মানে ওই অ্যাকশন সেট পিসে তাকে আলাদা করে এক্সপ্রেশন দিতে হয় না, সে তার মধ্যে ওটা মানে ভরপুর রয়েছে। তাই জন্য সেই অ্যাকশন সেট পিসে তার উপস্থিতি খুবই ভালো, তাকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে লুকটা দেওয়া হয়েছে খুব ভালো লাগছে, যে ওল্ড লুকটা দেওয়া হয়েছে প্রচণ্ড ইমপ্রেসিভ, দেখতে খুব ভালো লাগছে। ইয়াং লুকটা যেই সময় জিদ্দার মানে রিভিল হয়, ইয়াং লুকটা যে অ্যাকশন করছে তারপরে একটা টেবিলের উপর পা দিয়ে যে ইয়াং লুকটা রিভিল হয়, ওটা দেখতে খুব ভালো লাগছে, মানে অনেকটা ক্রান্তি ফিল দিচ্ছে। তো সবই ভালো, দেখতে খুব ভালো। আসলে জিদ্দা বাংলা না খুব মানে যতগুলো হিরো আছে সব থেকে দেখতে হ্যান্ডসাম, দেখতে স্টাইলিশ হয়ে জিদ্দা, এটা নো ডাউট। তো সেই দিক থেকে জিদ্দাকে দেখতে খুব ভালো লাগছে। পুরো টিজারটা জিদ্দার মানে উপস্থিতি, জিদ্দার প্রেজেন্স, জিদ্দাকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে। আমার মানে কমপ্লেন ঠিক না, আমার মনে হচ্ছে এই বিজিএমে যে কাজটা হয়েছে এটা কুড হ্যাভ বিন মোর বেটার ইন দ্য সেন্স মোর লাইক কমার্শিয়ালি বেটার। কারণ শান্তনু মৈত্র আমার খুব পছন্দের মিউজিক ডাইরেক্টর, কিন্তু ওনার মিউজিক কালচারটা বা ওনার মিউজিক টোনটা অনেকটা ক্লাসিক্যাল টোন, অনেক ক্লাসিক টোনে। কিন্তু এই যে কে বলে বিপ্লবী, কে বলে ডাকাতের যে প্রেজেন্টেশনটা, এটা অনেকটা লার্জার দ্যান লাইফ, অনেকটা কমার্শিয়াল এলিমেন্ট। তো সেইখানে যদি রথিজিদ্দার মিউজিকটা একবার মানে ইনপুট করা যেত, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ইনপুট করা যেত, ওনাকে দিয়ে কাজ করানো যে, তা বলে কিন্তু শান্তনু মৈত্রর যে মিউজিক ছোট করছি না, আমি বলছি ওনার মিউজিক কি বলবো স্ট্যান্ডার্ড বা জোনটা অনেকটা ক্লাসিক্যাল জোন। কিন্তু এই রঘু ডাকাতের যে মিউজিক, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেখানে আমি রঘু ডাকাতে একটা অ্যাকশন সেট পিস বলছি, যে সময় কালী মায়ের মন্দিরে পুজো হচ্ছিল, সেই সময় যে দেবদার সঙ্গে ওম ঠিক ইন্টারভেলের পরেই ওমের যে ফাইটটা রয়েছে, দেবদার সঙ্গে ওমের যে ফাইটটা রয়েছে, যে সময় যে আবির মানে সিঁড়ির মধ্যে আবির দেওয়া, দেবদা পা দিয়ে নামছে, ওই সময় পুরো সেট পিসের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজছে, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো অ্যাকশন সেট পিসের সিনটাকে তুলে দিচ্ছে, হাই করছে। তো আমি বলছিলাম ওরকম রক্ত গরম করা একটা মানে বিজিএম, মানে হিরোর এন্ট্রি হচ্ছে, ওরকম একটা রক্ত গরম করা একটা বিজিএম দরকার ছিল। তা বলে আমি শান্তনু মৈত্রর মিউজিককে ছোটো করছি না, কিন্তু আমি বলছি ওনার মিউজিকটা অনেকটা ক্লাসিক্যাল জোন, কিন্তু একটা কমার্শিয়াল ফিল্মের যেই ধরনের মিউজিক, যেই ধরনের রক্ত গরম করা মিউজিক দরকার ছিল, যেটা এখন রথিজিদ্দা বাংলায় খুব ভালো কাজ করছে, সেই জন্য বলছি এই সময় যদি এই জায়গায় রথিজিদ্দার মিউজিককে ইউজ করা যেত বা ওনাকে দিয়ে কাজ করানো যেত, ভালো হতো। এবার হ্যাঁ, গানগুলো মানে অবভিয়াসলি ভালো হবে, কারণ শান্তনু মৈত্র মিউজিক খুব ভালো দেয়, গানগুলো খুব ভালো হবে। আমি তার মিউজিক কী বলবো সেন্সিবিলিটি ছোটো করছি না, কিন্তু আমি বলছি এই কমার্শিয়াল এলিমেন্টে যেই ধরনের মিউজিক দেওয়া দরকার ছিল, সেই রকম মিউজিকটা একটু আমার মানে সেন্সে একটু কম লাগলো, মানে আরও বেটার দরকার ছিল, মানে হিরো এন্ট্রি হচ্ছে আর একটু বেটার বিজিএম দরকার ছিল, মানে বাট ওভারঅল খুব ভালো টিজারটা, মানে এই রয়্যাল রিভিল যে নামটা দেওয়া হয়েছে সেইটা খুব ভালো লাগছে দেখতে, খুবই ইমপ্রেসিভ, পুরো থ্রু আউট টিজারটা খুবই ইমপ্রেসিভ, জিদাকে দেখতে ভালো লাগছে। আমি প্রচণ্ড এক্সাইটেড এই কাজটাকে নিয়ে। আর এরপরে মানে এখনও অনেকটা সময় বাকি আছে, সেই যতদূর শুনলাম যে পুজোতে আসবে হয়তো এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তো তখন দেবদার একটা সিনেমা থাকবে, এটাও একটা আপডেট হিসেবে উঠে এসছে যে পুজোয় দেবদা জিদ্দার ক্ল্যাশ হবে, কারণ দেবদাও নাকি সেই মিটিংয়ে 3টে একটা ডেট চেয়ে নিয়েছে, একটা পুজো, একটা স্বাধীনতা উইকেন্ড, আর একটা হচ্ছে ক্রিসমাস। আর জিদ্দার এই পুজোর সময় এই বইটা আসবে, তো পুজোর সময় দেবদার জিদ্দার একটা ক্ল্যাশ হওয়ার চান্সেস আছে। পুজোর সময় দেবদার কোন সিনেমা আসবে 2026 সেটা মানে মিডিয়াতে বলছে খাদান 2, তো এখনও খাদান 2 যতদূর যা আমি জানি, যা সেন্স আছে আমার বা যা খবর আছে, তো সেই অনুযায়ী খাদান 2 এখন শুরু হয়নি, অ্যানাউন্সমেন্ট হয়নি, এত তাড়াতাড়ি মনে হয় না খাদান 2 এর মতো একটা বিগ প্রজেক্ট মানে পুজোর মধ্যে আনবে, ওটা ক্রিসমাসই যাবে, হয়তো পুজোর সময় অন্য কোনো সিনেমা আসতে পারে। তো পুজোর সময় এবছর মানে 2026 পুজোয় জিদ্দেব ক্ল্যাশ হচ্ছে, তো জিদ্দেব ক্ল্যাশ হলে একটা ফ্যান ওয়ার তো হবেই। তো যাই হোক, একটা পুজো একটা বিশাল বড় একটা মানে টাইম আসছে, তো যাই হোক, তো টিজারটা খুব ভালো লাগলো। এবার আমি গানগুলোর জন্য পুরো ট্রেলারটা, এরপরে যখন অরিজিনাল টিজার আসবে, আরও যখন গ্লিমসেস দেখবো, আরও যখন জিদ্দার প্রেজেন্স দেখবো পুরো সিনেমার, আরও যখন সিনসগুলো দেখবো, এরপর ট্রেলার আসবে, গান আসবে, ওগুলো দেখার জন্য মুখিয়ে আছি। আমি খুবই এক্সাইটেড এই ফিল্মটা নিয়ে, আর আমি চাই এই সিনেমার মাধ্যমে জিদ্দার একটা বড় কামব্যাক হোক, জিদ্দার একটা কামব্যাক চাই, তো বিশাল বড় একটা বক্স অফিসে কামব্যাক হোক, এটা আমি চাই। তো এই ছিল আমার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে রয়্যাল রিভিল বা টিজার, এটা নিয়ে রিভিউ। আর যদি আসি অঙ্কুশ দার পরবর্তী সিনেমা নারী চরিত্র বেজা জটিলের প্রিটিসটা নিয়ে, তো প্রিটিসটা মানে অঙ্কুশ দা কিন্তু খুব ভালো একজন কমেডিয়ান, মানে কমেডিয়ান ইন দ্য সেন্স সে খুব ভালো কমেডি পারফর্মার, সে খুব ভালো কমেডি পুল আপ করতে পারে। তো সেই দিক থেকে এই প্রিটিসটা পুরোপুরি দাঁড়িয়েছিল হচ্ছে অঙ্কুশ দার কমেডি টাইমিংয়ের ওপর। তো সেই দিক থেকে যেটুকু যা হাসি পায়, কারণ দেখুন প্রিটিসটা কিন্তু ডিসের একটা ফানি
ফানি প্রিটি হিসাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। যেটুকু যে হাসি পায় অঙ্কুশদার, পুরোপুরি অঙ্কুশদার কমেডি যে এক্সপ্রেশন রয়েছে ওটার ওপর হাসি পায়। তার যে মহাদেবের সঙ্গে যে কনভারসেশন, সেই সময় তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, ওগুলো কিন্তু হাসি পায় সত্যি। তার যে ফেশিয়াল এক্সপ্রেশনেই কিন্তু হাসি পায়। সে যে কাঁদছে, সেই সময় যে কাঁদতে কাঁদতে যে হাসির এক্সপ্রেশনগুলো দিচ্ছে, ওগুলো কিন্তু খুব হাসি পায়। তো সেই দিক থেকে তার কমেডি টাইমিংয়ের ওপর এইটা পুরোপুরি দাঁড়িয়েছিল। সেই দিক থেকে সে সফল হয়েছে, সে পারফর্ম ভালো দিয়েছে এই প্রিটিসটা অনুযায়ী, ভালো লাগছে দেখতে। আর এখানে শিলাজিৎ দা যে গানটা ইউজ করা হয়েছে ডাং ডাং, তো ওই ডুডুং ডুডুং যে গানটা, ওই গানটা মানে সারা বাংলা ফেমাস গান। তো এই গানটা যেইভাবে মানে সুন্দর ওই থিমটার সঙ্গে ব্লেন্ড করে যে বসানো হয়েছে, তো গানটা ইউজ করা হয়েছে, সেটা শুনতে মানে ব্যালেন্স লাগছে, শুনতে ভালো লাগছে। কারণ থিমটা তো কমেডি থিম, সেই অনুযায়ী এই গানটা কমেডি জোনেরই গান, তো সেই অনুযায়ী খুব ভালো ব্লেন্ড হয়েছে। তো সব দিক থেকে ভালো লাগছে দেখতে। একটা ডিসেন্ট, একটা কী বলবো, একটা ফানি প্রিটিস তৈরি করার চেষ্টা করা হয়েছে, হাসানোর চেষ্টা করা হয়েছে। সেই দিক থেকে বলবো অঙ্কুশ দা কমেডি টাইমিংয়ের জন্য জিনিসটা পুরোপুরি দেখতে ভালো লাগছে। এবার বাকি তো ট্রেলার আরও টিজার আসবে, তারপর ট্রেলার আসবে, গান আসবে, আলটিমেট যখন সিনেমাটা আসবে বাকিটা বুঝতে পারবো। তো যেটুকু যা দেখলাম একটা ভালো, একটা সুন্দর মানে হাসানোর চেষ্টা করা হয়েছে। অঙ্কুশদার একটা বড়সড় কামব্যাকের দরকার আছে, কারণ তার লাস্ট অনেকগুলো সিনেমায় বক্স অফিসে খুব একটা ভালো চলেনি। মির্জাটা মোটামুটি চলে, মানে হিট ট্যাগ পায়নি, মোটামুটি চলেছিল। তার অন্যান্য সিনেমার তুলনায় মির্জাটা চলেছিল, আমি যতদূর জানি মির্জা কিন্তু হিট ট্যাগ পায়নি। তো অঙ্কুশদার একটা বড়সড় কামব্যাকের দরকার আছে। তো দেখা যাক এই সিনেমাটা যদি এরপরে টিজার, ট্রেলার, গানগুলো যদি দর্শক মহলে ভালো সাড়া ফেলতে পারে, তো তখন একটা ফিল্মটা দেখার জন্য একটা উন্মাদনা তৈরি হবে। তো এই সিনেমাটা দেখার জন্য আমি ওয়েট করব। তো আর অঙ্কুশদার একটা বড়সড় কামব্যাক আমি চাইবো। এই ছিল আজকে সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।